যার কাছে সুবর্ণ জীবনের সবচাইতে বেশি সম্মান পেল মর্যাদা, যে সুবর্ণকে কিছুটা হলেও বুঝল, প্রবোধচন্দ্র তার কাছেই নিজের সবচাইতে নগ্ন রূপ উদ্ঘাটন করল। এই নগ্নতায় প্রবোধচন্দ্রদের স্বভাব। আসলে এই নগ্নতা, এই কদর্যতা ছাড়া তাদের দ্বিতীয় কোনো আভরণ নেই। কিন্তু সুবর্ণলতা, যে সুবর্ণলতা সত্যবতীর মেয়ে, যে সত্যবতী স্বামীর বিশ্বাসঘাতকতাকে মেনে নিতে পারেনি, স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে সংসার ত্যাগ করেছে, সুবর্ণলতা সেই সত্যবতীর মেয়ে। তবু কোথাও সত্যবতীর থেকে সুবর্ণলতা আলাদা। কোথায় আলাদা? স্বভাবে না পরিবেশে? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা আজকের এই পর্বে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার, আমি আবার আমার কথা মতো চলে এসেছি। আজকে আমরা শুনব সুবর্ণলতার 22তম অধ্যায়। শুরু হচ্ছে সুবর্ণলতার এই পর্বটি। এত অপমানের পর আবার সুবর্ণ সেই স্বামীর পিছু পিছু সেই ঘরে ফিরে গেল। সুবর্ণলতা না সত্যবতীর মেয়ে? তাই তো, সুবর্ণলতা না সত্যবতীর মেয়ে, যে সত্যবতী স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে এক কথায় স্বামী সংসার ত্যাগ করে গিয়েছিল, আর ফেরেনি। মায়ের সেই তেজের কণিকা মাত্র পায়নি সুবর্ণলতা। সত্যবতী তার মেয়ের এই অধোগতি দেখে ধিক্কার দেবে না? বলবে না, ছি ছি সুবর্ণ, তুই এই? সে ধিক্কারের সামনে তো চুপ করে থাকতে হবে সুবর্ণকে মাথা হেট করে। নাকি করবে না মাথা হেট, মুখ তুলেই তাকাবে মায়ের দিকে, বলবে, মা, তোমার অবস্থায় আর আমার অবস্থায় সেখানে যে আকাশ পাতাল তফাৎ। তা যদি বলতে পারে সুবর্ণ, বলতে যদি পায়, মিথ্যে বলা হবে না, আকাশ পাতালই। সুবর্ণর মার জীবনের পৃষ্ঠপটে ছিল এক অত্যুজ্জ্বল সূর্যজ্যোতি। সত্যবতীর বাবা সত্যবতীর জীবনের ধ্রুব তারা, সত্যবতীর জীবনের বনেদ, সত্যবতীর মেরুদণ্ডের শক্তি। সুবর্ণর পৃষ্ঠপটে শুধু এক টুকরো বিবর্ণ ধূসরতা। সুবর্ণর কাছে বাবার স্মৃতি, বাবা প্রতারক, প্রতারণা করে বিয়ে ঘটিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়ে নির্লিপ্ত হয়ে বসে আছে। সুবর্ণর বাবা সুবর্ণর ভাগ্যের শনি, আর স্বামী ভাগ্য, সেও কি কম তফাৎ? সত্যবতীর স্বামী অসার অপদার্থ ছিল, কিন্তু অসভ্য অশ্লীল ছিল না। সত্যবতীর অযোগ্য হতে পারে, তবে সে অত্যাচারী নয়। কিন্তু সুবর্ণলতার ভাগ্যে তো মাত্র ওই দ্বিতীয় বিশেষণগুলোই। আজীবন সুবর্ণকে একটা অসভ্য, অশ্লীল আর অত্যাচারীর ঘর করতে হচ্ছে। ত্যাগ করে চলে যাবে কখন? সোজা হয়ে দাঁড়াতে শেখবার আগেই তো ঘাড়ে পিঠে পাহাড়ের বোঝা জমে উঠেছে। এই বোঝার ভার নামিয়ে রেখে চলে যাবে সুবর্ণ, তার সন্তানদের মধ্যেও নিজের জীবনের প্রতিচ্ছবি দেখবে। হয়তো আরও কালিমাখা হবে সে ছবি। সুবর্ণ তাই তার মার সামনে মুখ তুলে বলতে পারবে, মা, তোমার মেয়ে তোমার মতো নিষ্ঠুর হতে পারেনি, এই তার ত্রুটি। তোমার মতো হালকা ছোট্ট সংসার পায়নি, এই তার দুর্ভাগ্য। তোমার মেয়ে মায়ে তাড়ানো, বাপে খেদানো, তেজটা ফলাবে তবে কোন পতাকা তলে দাঁড়িয়ে? ধিক্কার তুমি দিতে এসো না মা, শুধু এইটুকু ভেবো, সকলের জীবন সমান নয়, সবাইকে একই মাপকাঠিতে মেপে বিচার করা যায় না। যাকে বিচার করতে বসবে, আগে তার পরিবেশের দিকে তাকাও। সুবর্ণর পরিবেশ সুবর্ণকে অসম্মানের পাকেই পুঁতে রেখেছে। সুবর্ণ আবার এইটুকু অসম্মানে করবে কি? আর সুবর্ণর দেহ কোটরে এখনো না শত্রুর বাসা?
তাকে বহন করে নিয়ে যাবে কোন মুক্তির মন্দির পথে? সুবর্ণকে অতএব সেই পথেই নেমে যেতে হবে, যে পথের শেষে কি আছে সুবর্ণ জানে না। পথটা অন্ধকারে ভরা, এই জানে শুধু। কিন্তু সুবর্ণ হয়তো একদিন তার সন্তানের মধ্যে সার্থক হবে, মাথা তুলে দাঁড়াবে পৃথিবীর সামনে। সেই স্বপ্নই দেখে সুবর্ণ, সেই ভবিষ্যতের ছবিতেই রং দেয়। এখন অতএব আর কিছু করার নেই সুবর্ণর, তাই স্বামীর পিছু পিছু চলে যাওয়া ছাড়া। ফুলেশ্বরী ন্যাড়া মাথাটায় ঘোমটা টানেন। ফুলেশ্বরী অবাক গলায় কুটুমের ছেলেকে সম্বোধন করে বলেন, সে কি বাবা, এই এসে এই চলে যাবে কি? বোনের বাড়ি এসেছ, একটা বেলাও তো থেকে যাবে। প্রবোধচন্দ্র গম্ভীর গলায় বলে, থাকবার জো থাকলে থাকা যেত, সময়ের অভাব। আহা, আসছে কাল তো ছুটির বার, অন্য কাজ আছে। নীরস গলায় বলে কথাটা প্রবোধ। মাওইমার অনুরোধের সম্মান রাখবে এমন মনে হয় না, কিন্তু ফুলেশ্বরী তবু অনুরোধ করেন, কারণ ফুলেশ্বরীর বউ তার শরণ নিয়েছে। বলেছে, মা যা মুখ করে বসে আছে মেজদা, দেখেই তো পেটের মধ্যে হাত পা সেদিয়ে যাচ্ছে। আপনি একটু বলুন, আপনার কথা ঠেলতে পারবে না। আহা, অকস্মাৎ এমন দুম করে নিয়ে যাবে, পোয়াতি বউটাকে একটু মাছ ভাত মুখে না দিয়ে পাঠাবো কোন প্রাণে? ফুলেশ্বরী তাই আপ্রাণ করেন, বলেন, বুঝলাম কাজ আছে, কিন্তু জোশো করে সামলে নিও বাবা। পুরুষ ছেলে, তোমাদের অসাধ্য কি আছে? মেজো মেয়ে এই অবস্থায় যাত্রা করবে, একটু মাছ ভাত মুখে না নিয়ে যেতে দিই কি করে? আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি বাবা। কিন্তু প্রবোধের কি এখন ওই সব তুচ্ছ ভাবপ্রবণতার মান রক্ষা করবার মতো মানসিক অবস্থা? মাথার মধ্যে রক্ত তার টকবক করে ফুটছে না? সেই উত্তাপকে প্রশমিত করে সে এই পাপপুরীতে রাত্রিবাস করবে? গুছিয়ে গাছিয়ে বোনাইয়ের পুকুরের মাছের ঝোল খেয়ে তবে যাত্রা করবে? এই দণ্ডে সুবর্ণকে কোনো একটা নির্জন জায়গায় ঠেলে নিয়ে গিয়ে মেরে পাঠ করে দিতে ইচ্ছে করছে না? বোনের বাড়িতে বিশ্বাস করে পরিবার রেখে গিয়েছিলাম, বোন সে বিশ্বাসের মান রেখেছে যে। কেন চোখে চোখে রাখতে পারেনি, শাসন করতে পারেনি, বলতে পারেনি বেচাল করো না মেজো বউ? তা নয়, সোহাগের দেওরের সঙ্গে মাখামাখি করতে ছেড়ে দিয়েছে। সেই বোনের মান রাখতে যাব আমি? অতএব প্রবোধকে বলতেই হয়। বৃথা উপরোধ করছেন, আজ না গেলেই নয়। এবার অমূল্য গলা বাড়ায়, বলে, তা কাজটা যখন এত জরুরি, সেরে নিয়ে দুদিন বাদে এলে তো ভালো হতো মেজদা। মেজদা ভুরু কুঞ্চিত নেপথ্যবর্তিনীর উদ্দেশ্যে একটা কড়া দৃষ্টি হেনে তেতো গলায় বলে, কারোর কারোর অন্তত ভালো হতো, তাতে আর সন্দেহ কি? অমূল্য অত বোঝে না, বলে ফেলে, সত্যি সেটাই ভালো ছিল মেজদা। এমন হঠাৎ এদের যাবার তো কোনো কথা ছিল না। কথা ছিল না, আইন দেখাতে এসেছে। ফুটন্ত রক্ত উছলে ওঠে। বরাবর তোমার বাড়িতে থেকে যাবে এমন কথাও ছিল না নিশ্চয়। আমার পরিবার, তার ওপর আমার জোর চলবে না। হঠাৎ নেপথ্যবর্তিনী বেরিয়ে আসে, বলে ওঠে, চলবে না কি বলো? 100 বার চলবে। ইচ্ছে হলে কোমরে দড়ি বেঁধে কাঁটাবন দিয়ে হিচড়ে নিয়ে যাওয়াও চলবে। যাত্রার আয়োজন করে দিন আপনি ঠাকুরজামাই। গরুর গাড়িকে তো বলে পাঠাতে হবে। ঠাকুরজি, তুমি মন খারাপ করো না। ভাজকে মাছ ভাত খাইয়ে পাঠাবার বাসনা তো তোমার ভাইয়ের কল্যাণের জন্যে। আমার আর তাতে রুচি নেই ভাই, মুখ ফুটে বললামই সে কথা। সুবালা মনে মনে শিউরে উঠে বলে, দুগ্গা দুগ্গা। অমূল্যও বোধ করি বিচলিত হয় এবং অমূল্যের মেজশালা হঠাৎ গগন বিদারী চিৎকার করে ওঠে, শুনলে?
শুনলে তো, নিজ কর্ণে শুনলে তো, এই মেয়ে মানুষকেও সতী বলে বিশ্বাস করতে হবে? তোমরা কি বলো? মেয়ে মানুষ স্বামীর অকল্যাণ চায়, তার রীতিচরিত্রের ভালো, এ কথা বলো তোমরা? কেউ আর কিছু বলে না। গরুর গাড়ি আসে। ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে গিয়ে ওঠে সে গাড়িতে। বড় আশা ছিল তাদের, আরও কিছুদিন থাকবে। কত সুন্দর করে আজই তারা ইট সাজিয়ে পাকা বাড়ি তৈরি করেছিল, সব গেল ঘুচে। সুখ বস্তুটা তাহলে জলের আলপনা, অতি সুন্দর নকশা দিয়ে ফুটে উঠেই মুহূর্তে মিলিয়ে যায়। আনন্দ কি বস্তু, স্বাধীনতা কাকে বলে, ভারহীন মন কেমন জিনিস, এখানে আস্বাদ পেয়েছিল তারা। কিন্তু কদিনই বা। শিকারী ঈগল পাখির গল্পের সেই ঈগলটার মতোই যেন বাবা ঠকাস করে এসে নামলো আর ছো মেরে নিয়ে গেল। কানু, ভানু আর চন্দন ওরই মধ্যে যতটা পারল সংগ্রহ করে নিল। কষা পেয়ারা, কাঁচা কুল, টক বিলিতি আমড়া ইত্যাদি। তাছাড়াও থোর, করমচা, গাব, মাদার পর্যন্ত অনেক কিছুই জমে উঠল তাদের সঞ্চয়ের ঘরে। তা জমে উঠতে উঠতেই তো জীবনের জমা খরচ। শুধুই কি জমে ওঠে ঘৃণা, ধিক্কার, অসন্তোষ? জমে ওঠে না ভালোবাসার সঞ্চয়, কৃতজ্ঞতার সঞ্চয়, শ্রদ্ধার সঞ্চয়? না জমলে পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে কি করে? নিজের কেন্দ্রে পাক খেতে খেতে এই যে তার অনন্তকালের পরিক্রমা, এ তো কেবলমাত্র ভারসাম্যের ওপর। তাই সুবর্ণলতার শুকিয়ে ওঠা স্নায়ু শিরার আবরণের মধ্যে কাঠ হয়ে থাকা আগুনের ডেলার মতো চোখ দুটো দিয়েও জল ঝরে পড়ে, বারে বারে পড়ে। সুবালা যখন আলতা পরিয়ে দিতে দিতে অনবরত হাঁটুতে মুখ ঘষতে চোখ মোছে, তখন পড়ে। সুবালার ছেলেরা যখন সুবর্ণর ছেলেদের জন্য এক চুপড়ি ওদের মাটির ইট এনে রেখে যায় সুবর্ণর তোরঙ্গের কাছে, তখন পড়ে। আর উথলে উপছে শতধারে পড়ছে যখন ফুলেশ্বরী তার সুদূর ভবিষ্যতের প্রপৌত্রের উদ্দেশ্যে রচিত বহু পরিশ্রম সঞ্চার আর বহু কার্যখচিত কাঁথাখানি ভাঁজ করে এনে বলেন, জিনিসের মতো জিনিস একটু হাতে করে দেবার ভাগ্যি তো করিনি মেজো মেয়ে। একখানা লাল পেরে কোরা শাড়ি এনে দেবার সময়ও দিলেন না ছেলে। এইখানি রাখো। যে মনীষীটুকু আমার সংসারে কদিন বাস করে গেল, অথচ কিছু দেখলো না, জানলো না, তার জন্যে ঠাকুমার হাতের এই চিহ্নটুকু। তখন চোখের জলে পৃথিবী ঝাপসা হয়ে গেল সুবর্ণর মুখ দিয়ে কথা বেরোলো না। সুবর্ণ শুধু সেই অমূল্য উপহারখানি হাতে নিয়ে মাথায় ঠেকালো। সুবর্ণর চোখে এত জল। সুবর্ণ আর 5টা সাধারণ মেয়ের মতো যাত্রাকালে কেঁদে ভাসাচ্ছে। একটু যেন অপ্রতিভ হলো প্রবোধ, একটু যেন বিস্মিত। যাত্রাকালে তাই বেশি শোরগোল তুলল না। আর গরুর গাড়িতে ওঠার পর অমূল্য যখন বিরাট একটা বোঝা এনে চাপিয়ে দিল গাড়িতে, তখনও বিনা প্রতিবাদে নিল সেই ভার। আরও একবার চোখের জল। সুবর্ণ সেই বোঝাটার দিকে তাকালো। সুবর্ণ মুহূর্তখানেক স্তব্ধ হয়ে রইল। সুবর্ণর চোখ দিয়ে আস্তে আস্তে বড় বড় মুক্তোর মতো কয়েকটা ফোঁটা গড়িয়ে পড়ল। ধুলো মাখা মলার ছেঁড়া দড়ি দিয়ে থাক করে করে বাঁধা এক বোঝা পুরনো মাসিক পত্র নিয়ে এলো অমূল্য। ব্যস্ত ভঙ্গিতে বলল, মেজদা, যদি একটা উপকার করো, বইগুলো কলকাতায় একজনকে দেবার কথা, তো এই সুযোগে তোমার গলায় চাপাচ্ছি, যদি নিয়ে যাও। প্রবোধ আমার দ্বারা হবে না বলে চেঁচিয়ে উঠল না। নিমরাজির সুরে বলল, তা আমি কাকে দিতে যাব? আরে না না, তোমায় দিতে যেতে হবে না। সে যখন কলকাতায় যাওয়া টাওয়া হবে, দেখা হবে, তুমি শুধু সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার ঘরে রেখে দাও। এত জায়গা কোথায়, ঘর তো বোঝায়। এইটুকু বলে প্রবোধ। অমূল্য আরও ব্যস্তভাবে বলে, চৌকির তলায় টলায় যে করে হোক, দেখতেই তো পাচ্ছ দামের জিনিস নয়, তবে জহুরির কাছে জহরের আদর।
জায়গা একটু দিও দাদা। চোখের জল পড়ে পড়ে একসময় শুকিয়ে যায়। সুবর্ণ তবু নির্নিমেষে সেই জহরগুলোর দিকে তাকিয়ে থাকে। আর একসময় খেয়াল হয় তার, অম্বিকা নামের ওই উদোমাদা ছেলেটা সরল বটে, কিন্তু নির্বোধ নয়। কিন্তু এই নির্মল ভালোবাসার উপহারগুলোর পরিবর্তে একটু নির্মল প্রীতির কৃতজ্ঞ হাসি হাসবার অবকাশও পেল না সুবর্ণ, হয়তো জীবনেও পাবে না। আগে ইচ্ছে হয়েছিল ওদের গ্রামের আওতা থেকে বেরিয়ে একবার রেলগাড়িতে উঠতে পারলে হয়, সুবর্ণকে বুঝিয়ে ছাড়বে মেয়ে মানুষের বার বাড়লে তার কি দশা হয়। কিন্তু করায়ত্ত করে ফেলার পর সে দুরন্ত দুর্দমনীয় ইচ্ছেটা কেমন যেন মিইয়ে গেল। আর বোধ করি এই মিইয়ে যাওয়ার দরুনে হঠাৎ প্রবোধচন্দ্রের একটু বিচক্ষণতা এলো। ছেলেমেয়েরা বড় হয়েছে, ওদের সামনে ওদের মাকে বেশি লাঞ্ছনা না করাই ভালো। তবে কাহাতক আর চুপ করে বসে থাকা যায় অপ্রতিভের চেহারা নিয়ে? হয়তো প্রবোধের এই উগ্র মেজাজের গভীরতম মূল শিকড়ের কারণটা এই, চুপ করে থাকলেই নিজেকে ওর কেমন অপ্রতিভ আর অবান্তর লাগে। তাই হয়তো সর্বদাই ওই হাঁক ডাকের ঢাকঢোল, যাতে নিজের কাছেও না নিজে খেলো হয়ে যায়, যাতে নিজের ওই অবান্তর মূর্তিটা কারোর চোখে ধরা না পড়ে। অতএব চুপ করে বসে থাকা যায় না। ছেলেদের সঙ্গেই কথা পারে প্রবোধ। গুচ্ছির আকোচ খাকোচ নিয়ে এলি যে, গিলবি ওইগুলো? চন্দন তাড়াতাড়ি কোঁচড়ের পেয়ারাগুলো আঁচলে ঢেকে ফেলে বলে, সবগুলো খাবো নাকি? আহা, তা না হোক, কিছু যাবে তো, পেটে গেলে রক্ষে থাকবে না, ফেলে দে ফেলে দে। বারে, চন্দনের স্বর আনুনাসিক হয়ে ওঠে। কত কষ্টে গাছ ঠেঙিয়ে নিয়ে এলাম। আহা, কি অমূল্য নিধি! প্রবোধ আবার কৌতুক রস পরিবেশন করে। অমূল্য পিসের দেশের অমূল্য বস্তু। তারপর ভানুকানুকেও কিছু উপদেশ দেয়, কিছু জেরা করে এবং একটু পরেই গলাটা ঝেড়ে নেয়। সুবর্ণলতা কি বোঝে না কিছু? বোঝে না ছেলেদের সঙ্গে এই বৃথা বাক্য ব্যয়টা আসলে গৌরচন্দ্রিকা এইবার আসল পালা ধরবে। কম দিন তো দেখছে না লোকটাকে, তা অনুমান মিথ্যে হয় না। গৌরচন্দ্রিকা শেষ করে মূল পালায় আসে প্রবোধ। হাসির মতন সুরে বলে, বাবা, এমন কান্না ঝুললে তুমি, মনে হচ্ছিল যেন বাপের বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে। বলা বাহুল্য, উত্তর জুটল না। শুধু নিরুত্তর কথাটা আর চেষ্টাকৃত হাসিটা যেন বাতাসে মুখ কুটল। একটু অপেক্ষা করে আবার বলে ওঠে, কি করব, কাজ বলে কথা, মেয়ে মানুষের বোঝবার ক্ষমতাই নেই। তবে এও বলি, বাড়াবাড়িটা কিছুই ভালো নয়। জামাই বেয়াই নন্দাই এইসব হলো গিয়ে তোমার আসল কুটুম্ব। তাদের বাড়ির থেকে আসছো যেন সমুদ্র বহাচ্ছ। তবুও নিরুত্তর থাকে সুবর্ণ, চুপচাপ বসেই থাকে ছইয়ের মধ্যে আকাশের দিকে চেয়ে। প্রবোধ আবার বলে, যাই বলো, আমি একেবারে তাজ্জব বনে গেছি। কখনো যার চোখে জল দেখিনি সেই মেয়ে মানুষ কিনা কেঁদে ভাসালো। তবু সুবর্ণ নীরব। প্রবোধ আবার আর একটা নিঃশ্বাস ফেলে, ক্লিষ্ট ক্লান্তর ভূমিকা নেয়। বলে, কথায় বলে ব্যথার ব্যথি, তা বিয়ে করা স্ত্রী যার ব্যথার ব্যথি নয়, তার আবার কিসের ভরসা? এ কথা কারুর একবার মনে এলো না যে তাই তো লোকটা বিনা নোটিশে এমন হুট করে এলো কেন? দোষটাই দেখে জগৎ, কারণটা দেখে না। তথাপি সুবর্ণ ঘাড় ফেরে না। এইবার অতএব শেষ চাল চালে প্রবোধ। মাথাটা যা টিপ টিপ করছে, হাড়ের জ্বর টেনে না বার করে। এইবার উদ্দেশ্য সিদ্ধ হয়। সুবর্ণ এই ডাহা মিথ্যেটা বরদাস্ত করতে পারে না, বলে ওঠে, শুধু জ্বর, জ্বর বিকার নয়? হয়তো প্রবোধের সন্ধির মনোভাব দেখে ঘেন্নাতেই বলে, রাগ করবার কথা, রাগ করে চেঁচিয়ে উঠবার কথা। কিন্তু আশ্চর্য, সেসব করে না প্রবোধ, বরং নিশ্চিন্ত গলায় বলে,
তা সেটা হলেই বোধহয় খুশি হও তুমি। সুবর্ণ আবার মুখটা ফিরিয়ে নিয়ে জানলার দিকে রাখে, শুধু উদাস উদাস গলায় বলে, খুশি? কি জানি, জিনিসটার আস্বাদ তো জানলাম না এ কাল অবধি। শেষ হলো সুবর্ণলতার 22তম অধ্যায়। সুবর্ণলতার স্বামী প্রবোধচন্দ্র জানে সে সুবর্ণলতার যোগ্য নয়। সুবর্ণলতা তার ধরা ছোঁয়ার অনেক ঊর্ধ্বে। অথচ এই জানাটাকে মেনে নিয়ে সুবর্ণলতার সাথে সুন্দরভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো শিক্ষাই তার নেই সেই মানসিক বিস্তার। তাই সে সুবর্ণলতার ওপর জোর করে আধিপত্য ফলাতে চায়, সুবর্ণলতাকে পিষে ফেলে পায়ের নিচে রাখতে চায়। কিন্তু সুবর্ণলতা সেই ধাতু দিয়েই গড়া নয়, তাই সুবর্ণলতাকে সে পাপোশ বানাতে পারে না। সুবর্ণলতা নিজের শক্তিতে বলীয়ান। সুবর্ণলতার তেজ ধার করা তেজ নয়, তাই সেই তেজের সামনে প্রবোধচন্দ্রকে ম্লান হতেই হয়। বারবার প্রবোধচন্দ্র প্রমাণ করার চেষ্টা করে সে পুরুষ সিংহ, সুবর্ণলতা তার পায়ের নিচের মানুষ। আর বারবার যেন প্রবোধচন্দ্র নিজে মাটির সঙ্গে মিলিয়ে যায়। এই পর্বেও আমরা সেইটাই আবার দেখলাম, একই ঘটনা যেন পুনরাবৃত্তি। শুরু হচ্ছে সুবর্ণলতার পরবর্তী পর্ব, 23তম অধ্যায়। সকলকে শোনার অনুরোধ রইল। মেয়ে গাড়িতে শুধু বউকেই তুলে দেয় না প্রবোধ, সব ছেলে মেয়ে কটাকেই তুলে দেয়। মালপত্র তো বটেই। নিজে হাত পা ঝেড়ে পাশের কামরায় বসে মনে মনে চিন্তা করতে থাকে কি করে আবার অবস্থা আয়ত্তে আনা যাবে। নিতান্তই যে হাত পুড়িয়ে রেঁধে খাওয়ার এবং তৎপরে মামির বাড়ি গিয়ে গিয়ে খাওয়ার যন্ত্রণাতেই বউকে আনতে গিয়েছিল সে, এবং গিয়ে মাত্র দেখতে না পেয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল, সেটাই বোঝাতে হবে বিশদ ব্যাখ্যায়। তাছাড়া শরীর খারাপের ভানও করতে হবে একটু, নচেত যে পাষাণ মেয়ে মানুষ মন গলবে না। আশ্চর্য এই, বউ যতই বেচাল করুক আর প্রবোধ তাতে যতই ক্ষেপে যাক, শেষ পর্যন্ত নিজেকেই যেন ক্ষুদ্র মনে হয়। সুবর্ণকে কিছুতেই সত্যি অসতী মেয়ে মানুষ ভাবা যায় না। ও যেন আপন মহিমায় মাথা খাড়া করে দাঁড়িয়ে থাকে। তখন নিজেকে সমর্থন করতে, কৌশল করতে বসা ছাড়া আর কি করা যায়। তা এবার সুবিধে আছে, বাড়িতে কেউ নেই। অত বড় বাড়িটায় শুধু তো তারা 4 ভাই, আর গিয়ে পড়বে শুধু প্রবোধের নিজের পরিবারটুকু। অতএব, কিন্তু হায় প্রবোধের কপাল, এক বেলার জন্যে ঘুরে এসে দেখল কিনা পরিস্থিতি বিপরীত। বাড়ি লোকে লোকারণ্য। গুরুবাড়ি থেকে মুক্তকেশী এসে গেছেন নাতনিকে নিয়ে, বোনের বাড়ি থেকে উমা শশী এসে গেছে 10 ছেলে মেয়ে নিয়ে, প্রভাসের বউ এসে গেছে নিজস্ব বাহিনী নিয়ে। তা তার জন্যেই মুক্তকেশীর আসার সুবিধে। সে ছিল কাটোয়ায় পিসির বাড়ি, শাশুড়ি রয়েছেন নবদ্বীপে। এই সুবিধেই পিসির সঙ্গে গিয়েছিল শ্রীপাঠ নবদ্বীপ দেখতে। মুক্তকেশী এমন সুযোগ ছাড়লেন না, ওকে ধরে বসে বললেন, আর দীর্ঘকাল পরের বাড়ি বসে থেকে কাজ নেই সেজ বৌমা, চলো চলে যায়। রোগবালায় কিছু চিরকাল থাকছে না, আর সব কথার সার কথা রাখে কেষ্ট মারে কে। সেজ বউ সুবর্ণলতা নয়, সেজ বউ শাশুড়ির মুখের ওপর বলে বসল না। তা সেই সার কথাটা তো জানাই ছিল মা আপনার, তবে এত বড় সংসারটাকে নিয়ে 7 ছরকট করলেন কেন? বলল না, বলতে জানলেও বলল না।
কারণ সেজ বউ এ প্রস্তাবে বাঁচল। অধিক দিন যে পরের বাড়ি বাস সুবিধের নয় সে কথাটা সেও বুঝে ফেলেছে। অতএব সেই যাত্রাতেই কলকাতার ট্রেনে চেপে বসা। পুরুষ অভিভাবক হিসেবে পিসির ছেলে এলো সঙ্গে। বছর 16 ছেলেটা, তা হোক, পুরুষ তো বটে। পাকে চক্রে অথবা প্রবোধের গ্রহের ফেরে ক্ষুব্ধ অভিমানহত দিদির নির্দেশে উমাশশীও সেই দিনই চলে এসেছে দিদির বাড়ি থেকে। এরা সকালে ও বিকেলে। তার মানে বউ নিয়ে নির্জন গৃহবাসের রোমাঞ্চময় কল্পনাটা ভূমিসাৎ হয়ে গেল প্রবোধের। একা বাড়িতে গলা খুলে উপদেশ আদেশ দিয়ে দিয়ে বউকে গড়ে পিটে নতুনভাবে তৈরি করে নেবার স্বপ্ন গেল ভেঙে। অবস্থাটা পর্যবেক্ষণ করেই মনে মনে সংসার পরিজন সকলের সম্পর্কে একটা কটূক্তি করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আর আজ সুবর্ণর মতো তারও মনে হলো বাড়িতে বড় বেশি লোক, এত লোকের চাপে সত্যিই নিজের আর কিছু খোলে না। অথচ সুবর্ণ যখন দুমদাম করে বলে বসে, বাবা এ বাড়িতে মানুষ আর মানুষের বুদ্ধি খেলাবে কোথা থেকে, বৃথা গজালি করতে করতেই দিন রাত্রির কেটে যায়, তখন প্রবোধ তাকে একল সেরে আত্মসুখী বলে গঞ্জনা দিয়েছে। এখন মনে হচ্ছে বাস্তবিক এত লোকের চাপে নিজের মাহাত্ম্য ফোটানো যায় না কোথাও। মনে হচ্ছে সেই রাত দুপুরের আগে আর সুবর্ণর সঙ্গে মোকাবিলার উপায় নেই। ধুর, শালার সংসারে নিকুচি, বেশ আছে যোগুদা। তারপরেই মনে হয় মামির বাড়িতে খবর দেওয়া আবশ্যক। সেদিকেই পা চালায়। ওরা তো সব এসে গেল, নৈব্যক্তিক সুরে খবরটা ঘোষণা করল প্রবোধ। শ্যামাসুন্দরী দাওয়ায় বসে মালা ঘোরাচ্ছিলেন। ইশারায় প্রশ্ন করলেন, কারা? প্রবোধ তেমনি নির্লিপ্ত গলায় বলে, আর কে, মা আর মায়ের চালা চামুন্ড। তোমাকে আর ভাগ্নেদের ভাত বাড়তে হবে না, সেই কথাই বলতে এলাম। যোগু কোথায় ছিল ভাইয়ের গলা শুনে এদিকে আস্তে আস্তে ভাবছিল, আজ যে প্রবোধ এমন সকাল সকাল, খিদে লেগেছে বোধহয়। যাক, মার তো বেলাবেলি রান্না প্রস্তুত হয়ে যায়। কানে এলো ভাত বাড়তে হবে না, সেই কথাই বলতে এলাম। এক পায়ে খাড়া হলো যোগু, ক্রুদ্ধ গলায় বলে উঠল, সেই কথাই বলতে এলাম মানে খাবি না আজ? প্রবোধ অবহেলার গলায় বলে, আর দরকার কি, এসেই গেছে যখন সবাই, রান্না বান্না হচ্ছে বাড়িতে। যোগু আরও ক্রুদ্ধ হয়, দরকার নেই বলি, মায়া মমতা বলেও কি কোনো বস্তু নেই তোর শরীরে পেব? একটা বুড়ি আশা করে এক ঘর রান্না রেঁধে রেখেছে, আমি একটা পাগল ছাগল দাদা আলাদা করে উঠোনে উনুন জেলে হাঁসের ডিমের ডালনা, ইলিশ মাছের ঝাল আর মোরলার টক বানিয়ে রেখেছি, আর তুই নবাবালি এসে অমনি হুকুম দিলি ভাত বাড়বার দরকার নেই, বাড়িতে রান্না হচ্ছে। ধন্যি বটে, লেখাপড়া শিখে এমন বুনো জঙ্গলি হলি কি করে বলে বেব? শ্যামাসুন্দরীর আর মালা জপা হয় না। শ্যামাসুন্দরী প্রবোধের মেজাজ জানেন, অতএব শঙ্কিত শশব ব্যস্ততায় মালাটি কপালে ছুঁয়ে রুড়ো গলায় বলে ওঠেন, তা তুই ভালো করে সব না শুনে গেছো বাঁদরের মতন কথা কইছিস কেন? হঠাৎ ওরা এলো কেন? কে কে এলো? ঠাকুরজি হা ক্লান্ত হয়ে এসে হঠাৎ রান্নায় বা করতে বসলেন কি করে এক্ষুনি? শুধু সেসব? শুধোতে আমার দায় পড়েছে, যোগু বলে। দেখছো না দেমাকে দমদম করছে বাবু, মা এসেছে আবার কার তোয়াক্কা, কেমন? প্রবোধ বেজার গলায় বলে, শুধু মা কেন, স্বগোষ্ঠী যে যেখানে ছিল সবাই তো এসেছে, যেন ভাগাড়ের শকুন একসঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ল, খবর নেই বার্তা নেই। এই শোনো উল্টো পাল্টা। যোগু হাত উল্টে বলে, তবে যে পেকা বলল তুই মেজ বৌমাদের আনতে চাপতা গেছিস, আবার বলছিস খবর নেই বার্তা নেই। আরে বাবা, আনতে গেছিলাম কে বললে? প্রবোধ সাফায়ে তৎপর হয়, গিয়েছিলাম খবরাখবর নিতে,
তোমাদের মেজ বৌমা যে একেবারে কলকাতায় ফিরবো বলে দড়ি ছেঁড়া হলো। ফ্যাশানি তো, পাড়া গায়ে পোষাচ্ছিল না আর কি বিবির। ভাবলাম এতই যখন তখন চলুক, এসে দেখি। এসে কি দেখেছে প্রবোধ সে কথায় কান না দিয়ে যোগু সন্নিগ্ধ গলায় বলে, মেজ বৌমা অন্যায় বায়না নিয়ে দড়ি ছেঁড়া হলো। বানিয়ে বানিয়ে বলছিস না তো হতভাগা, তোর তো সেগুনে ঘাট নেই, নিজেই ছুটিসনি তো আনতে। প্রবোধ অবশ্য নিশ্চিন্ত হয়েই বলেছিল কথাটা, কারণ জানে যে সুবর্ণ কিছু আর ভাসুর বা মামি শাশুড়ির কাছে এসে প্রকৃত ঘটনা জানাতে যাচ্ছে না। অতএব নিজের মুখটাই রক্ষা হোক। বউয়ের জন্যে হেদিয়ে মরছিল সে, এই কথাটা উজ্জ্বই থাক। কিন্তু যোগু সেই নিশ্চিন্তির ঘরেই কোপ মারল। মুশকিল এখন আমার ভেবে ভেবে কথা বানানো। শোনো কথা, অকারণ মিছে কথা বলতে যাব কেন? যেতে মাত্রই তো কেঁদে বলল আর এই পচা পুকুরের দেশে থাকতে পারছি না, অগত্যায় আমাকে নিয়ে আসতে হলো। এসে দেখি হরেকেষ্ট, নদের থেকে মা, কাটোয়া থেকে সেজ বউ, ব্যান্ডেল থেকে বড় বউ, ছেলেপুলে সমেত এসে সব হাজির। তাই ঝালাপালা হয়ে বেরিয়ে পড়লাম। শ্যামা সুন্দরী সকলের একসঙ্গে আসার খবরে বিস্ময় প্রকাশ করে তারপর বলেন, তা এসেছে, আজ আমাদের এখানে রান্না বান্না হয়েছে যখন খেয়ে যেও চার ভাই, নচেত মনে বড় কষ্ট হবে, আর ওই আমিষগুলোও নষ্ট হবে। জগা তো খায় না ও সব, তোরা খাবি বলেই 2 রকম মাছ এনেছে, হাঁসের ডিম এনেছে। বলা বাহুল্য সেদিন যোগু মুখে ওদের শুধু ডাল চচ্চড়ির নিরাশার বাণী শোনালেও মামার বাড়ির আদরই করেছিল বিস্তুত ভাইদের, নিত্য নতুন। তবে আজকের পদ দুটো শুনেই হঠাৎ মনটা চঞ্চল হয়ে উঠল প্রবোধের। সুবর্ণ ইলিশ মাছের পরম ভক্ত, হাঁসের ডিমেরও কম নয়। মন ভালো থাকলে তোড়জোড় করে বাড়িশুদ্ধ সকলকে ভোজ খাওয়ানোর বাতিকর। প্রায়ই সে ভোজের মূল হচ্ছে খিচুড়ি এবং অনুপান উপকরণ ওই দুটো জিনিস, ইলিশ আর হাঁসের ডিম ভাজা। উমা শশীর জন্যে ডিম হেসেলে ওঠে না। সুবর্ণই আলাদা উনুন জেলে মহৎ সাহেব, তা নিজে ভালো না বাসলে শুধু কেউ পরের জন্য এত করে? মনটা উতলা হতে লাগলো। শেষ অবধি এক কৌশল ফেদে বসল প্রবোধ। অমায়িক গলায় বলল, বুঝছি সবই, তবে কি না মাও তো এতদিন পরে ছেলেরা বলে হামলাচ্ছে। তা তুমি বরং এক কাজ করো মামি, ওই মাছটা, হাঁসের ডিমটা আর তোমার দিকের ব্যঞ্জনের ভালো 2-1টা পদ বাগিয়ে নিয়ে যাবার মতন 2টো বাসন দাও, আমি নিয়ে যাই। মার ভাতের সঙ্গে মামির বাড়ির ব্যঞ্জন, আহা! তুই নিয়ে যাবি এখান থেকে বয়ে? যোগু অবাক হয়। প্রবোধ হঠাৎ যোগুর কাছে সরে আসে এবং নিচু গলায় ফিসফিস করে কি যেন বলে। সঙ্গে সঙ্গে যোগু প্রবলভাবে ওর পিঠে একটা চাপড় দিয়ে হেসে ওঠে। হাসতেই থাকে হা হা করে। প্রবোধ লজ্জিত হয়, শ্যামা সুন্দরী বিরক্ত, বলেন, পাগলের মতন হাসছিস যে। যোগু আরও উদাত্ত হয়, আর একবার থাবড়া মারে প্রবোধের পিঠে, বলে, হাসবো না? কে বলে ভায়া আমার কাঠখোট্টা? ভেতরে ভেতরে ভায়া। সুবর্ণ প্রথমটা এসে হতচকিত হয়ে গিয়েছিল বৈকি। এসে যে বাড়ি এমন গুলজার দেখবে সে ধারণা ছিল না। তবে চাঁপাকে দেখে ভালো লাগলো, আবার দেখে চোখে জলও এলো। কি হাল হয়েছে মেয়েটার, অথচ এরা বড় জায়ের ছেলে মেয়েরা মাসির ভাত খেয়ে বলতে নেই দিব্যি হয়ে উঠেছে। মেয়ে রোগা হয়ে যাওয়ার কথা তোলে না সুবর্ণ, কে বলতে পারে সে কথায় কত কথা ওঠে। তোলে রঙের কথা, বলে, কি হয়েছে রে তোর চাপা, একেবারে যে কালি ঝুল, গঙ্গার জলে নিয়ে নিয়ে চুলগুলোও তো গেছে। কথাটা মিথ্যে নয়, মুক্তকেশী নিজেই 50 বার এ আক্ষেপ করেছেন, কিন্তু এখন সহসা চাঁপার মায়ের মুখের আক্ষেপ বাণীতে অপমান বোধ করেন, যেন এই রং আর চুলের খর্বতার সঙ্গে মুক্তকেশীর ত্রুটির কথা নিহিত আছে, অথচ অস্বীকার করে উড়িয়ে দেওয়া যায় না।
চুলের কথা বাদ দিলেও মেয়েটার শুধু কালো ঝুলোই হয়নি, রোগা দড়িও হয়ে গেছে। আর সেটা আরও বেশি চোখে পড়ছে উমাশশীর ছেলে মেয়েগুলোর স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতির পাশে। মাসির বাড়ি থেকে এত গোলগাল হয়ে আসা কেন? এটা যেন মুক্তকেশীরই অপমান। অপমানের দাহে জ্বলতে জ্বলতে একসময় শোধ নেন, উল্টো পথে নেন। একটা নাতনিকে ডেকে বলে বসেন, বড়লোক মাসির বাড়ি গিয়ে খুব আদেকলার মতন খেয়েছিলি, কেমন? নাতিকে বলবেন না, নজর লাগবে। মেয়ে সন্তানে নজর লাগে না। মেয়েটা থতমত খেয়ে বলে, বাহ, আমরা বুঝি চেয়ে খেয়েছি? চেয়ে খেয়েছিস কি মেঘে খেয়েছিস তা জানি নে, তবে খেয়েছিস তা মালুম হচ্ছে। তা হঠাৎ চলে এলি যে? আরও থাকতে পারতিস, স্কুল মিস্কুল তো খোলেনি ভাইদেরই, কারণ ওদের স্কুলের বালায় নেই। মেয়ে মানুষের পড়ার ওপর দস্তুর মতো খাপ্পা মুক্তকেশী। মেয়েরা লেখাপড়া শিখলে বাঁচাল, আর মেলেচ্ছ ভাষা শিখলে বিধবা। এটা যে অবধারিত তা তার জানা আছে, কাজেই ওদের পড়ার বালাই নেই। তবু চাপাকে সুবর্ণ জবরদস্তি করে বাড়িতেই নিজে পড়ায়, কিন্তু চাপা আর এ পর্যন্ত কথামালা ছাড়িয়ে বোধোদয়ে উঠল না। বরং চন্দনটা দাদা দিদির বই টেনে টেনে নিজেই দিব্যি পড়তে শিখে গেছে। সেজমেয়ে পারুলটাও দুলে দুলে পড়া মুখস্থর ভান করে। কাকারা ওদের ঘরের দৃশ্য দেখতে পেলে বলে, মেজগিন্নির পাঠশালা। কিন্তু সে যাক, উমাশশীর মেয়ে মোটা হওয়ার অপরাধে ধিক্ষার খেয়ে অপ্রতিভ গলায় বলে, নাই বা স্কুল খুলল, কুটুম বাড়িতে কদিন থাকা যায়? থাকলেই বা বড় মানুষ কুটুম বাড়ি, তোর মা তো বোনের সংসারের গপ্প করতে দিশেহারা হচ্ছে। হঠাৎ মেয়েটা অবিশ্বাস্য দুঃসাহসে বলে ওঠে, হবে না কেন? তোমার মতন তো ওখানে কেউ রাত দিন খিটখিট করে না। মুক্তকেশী স্তম্ভিত হয়ে যান। মুক্তকেশী যেন আপন ভবিষ্যতের অন্ধকার ছবি দেখতে পান। মানবে না, আর কেউ মানবে না। মনে হচ্ছে মান সম্মানের দিন শেষ হয়ে এলো। একজন চোপা করলেই সবাই সাহস পাবে। এইটি করল মেজ বৌমা, দুঃসাহস ঢোকালো সবাইয়ের মধ্যে। মেজ বৌমায় দেখালো গুরুজনের মুখে মুখে কথা কয়েও পার পাওয়া যায়। মুক্তকেশীর তবে গতি কি? মাস্তুতো বোন হেমের মতন পাশ ঠেলা বুড়ি হয়ে পড়ে থাকবেন? হেমের দুর্দশা তো নিজের চোখে দেখে আসছেন। তার তো ওই একটা বউ থেকেই শনি ঢুকলো। কিন্তু মুক্তকেশী কি এখনই হার মানবেন? মুক্তকেশী আর একবার শক্ত হাতে হাল ধরবার চেষ্টা করবেন না? করেন। অতএব সেই মেজ বৌমাকেই নিয়ে পড়েন। বলি, মেজ বৌমা, পেবা নয় বেটা ছেলে এত কথা জানে না। তুমি কি বলে চলে এলে? তুমি জানো না আটে কাটে চড়তে নেই? এটা তোমার 8 মাস পড়ছে না? সুবর্ণ এতক্ষণ বড় এবং সেজো জায়ের সঙ্গে নিজ নিজ অভিজ্ঞতার গল্প করছিল, এবং বলতে কি মনটা একটু ভালোই ছিল। চাপা নেটিপেটি হয়ে গায়ের কাছে বসেছিল, আর ঠাকুমার গুরুবাড়ি সম্পর্কেও ভালো মন্দ গল্প তুলে হাসছিল। মোট কথা, একা বাড়িতে এসে পড়ার থেকে এই জন অরণ্য তার পক্ষে ভালোই হয়েছিল যেন। কিন্তু শাশুড়ির এই গায়ে পড়ে অপদস্থ করায় চাপা পড়া আগুন জ্বলে উঠল। কঠিন গলায় বলে উঠল সে, জানবো না কেন মা? তবে কি আদিক্ষেতা করতে গিয়ে কুটুম বাড়িতে দাঁড়িয়ে জুতো খাবো? জুতো? মুক্তকেশী বলে ওঠেন, তুমি খাবে জুতো? গলব্যস্ত জোরহস্ত স্বামীকেই তো ফি হাত জুতো মেরে তবে কথা কইছো মেজ বৌমা। তাতে বলতে পারলে না এখন যাওয়া চলবে না? সুবালাও তো বুড়ো মাগি, সে জানে না? সুবর্ণ তীব্র স্বরে বলে, সবাই সব জানে মা, শুধু আপনি আপনার ছেলেকে জানেন না। তবে আটে কাটে চড়ে যদি কিছু বিপদ ঘটে তো বুঝবো সেটা আমার পুণ্যফল। পুণ্যফল? বিপদ ঘটলে তোমার পুণ্যফল? মুক্তকেশী যেন অসহ্য ক্রোধে এলিয়ে পড়েন। মেজ বৌমা, তুমি না মা? মা বলেই তো বলছি মা। সুবর্ণ এবার খুব শান্ত গলায় বলে, তবু তো পৃথিবীতে একটা হতভাগাও কমবে। হতভাগা? মুক্তকেশী এবার স্বক্ষেত্রে আসেন, বলেন, তা বটে,
তোমার মতন মায়ের গর্ভে যে জন্মাতে এসেছে তাকে হতভাগাই বলতে হবে। তা সেই কথাই তো আমিও বলছি মা, কেনা বাদির পেটের সন্তান হতভাগা ছাড়া আর কি। চলে যায় সেখান থেকে, আর গল্পের আসরে গিয়ে যোগ দেয় না। চলে যায় নিজের ঘরে, আর দড়ি বাঁধা বাঁধা সেই পুরনো পত্রিকাগুলো টেনে নিয়ে বাঁধন খোলে। হঠাৎ চোখ পড়ে একটা পত্রিকার কাজে ভাঁজ করা রয়েছে সেই কবিতার পৃষ্ঠা দুটো, তার সঙ্গে আলাদা একটা টুকরো, যেটুকু হারিয়ে গিয়েছিল খুঁজে বার করে সঙ্গে দিয়েছে। সুবর্ণর অজ্ঞাতসারে সুবর্ণর চোখ দিয়ে বড় বড় ফোঁটায় জল গড়িয়ে পড়ে। সুবর্ণর জন্যও পৃথিবীতে শ্রদ্ধা আছে, সম্মান আছে, প্রীতি আছে, নির্মল ভালোবাসার স্পর্শ আছে। তবে পৃথিবীর ওপর একেবারে বিশ্বাস হারাবে কেন সুবর্ণ? কেন একেবারে হতাশ হবে? সুবর্ণর গর্ভজাত সন্তানদের কি মানুষের পরিচয় দিতে পারবে না সুবর্ণ? যে মানুষ পৃথিবীর ওপর বিশ্বাস ফিরিয়ে আনতে পারে, আশা ফিরিয়ে আনতে পারে, তেমন মানুষ। কিন্তু সে কি এই পরিবেশে সম্ভব? জলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ে আবার শুকিয়ে যায়। বইগুলো উল্টাতে থাকে সুবর্ণ। টের পায় না তখন ওর জায়েরা ভাঙা গল্প জোড়া দিয়ে আবার জমিয়ে বসে হেসে হেসে বলছে, ওর পেটের সন্তান হতভাগা। বাবা, ভাগ্যবন্ত তাহলে কে বলে ওর ছেলে মেয়ের আদর দেখলে? যত্নকেই আদর বলে ওরা। ঘরে ঢুকলো প্রবোধ চোরের মতো, চুপি চুপি, কোচার খুঁটে কি যেন একটা চাপা দিয়ে। এ ঘরটা বাড়ির এক টেরে। সুবর্ণ সেই গৃহপ্রবেশের দিনের আহত অভিমানের ফলশ্রুতি, সেইটাই কায়েম হয়ে গেছে। প্রবোধ অবশ্য বরাবরই আক্ষেপে জানিয়ে আসছে ও যা ঘর নিয়ে। তবে সুবর্ণ বলে, এই ভালো, এই ঘরে যে সহজে কেউ ঢুকতে আসে না, সেই আমার পরম লাভ। তা কেউ ঢুকতে আসে না জেনেও প্রবোধ আস্তে দরজাটা আধ ভেজানো করে ফিস ফিস করে বলে, এই শোনো, চট করে একটু সেরে ফেলো দেখি। সুবর্ণ এই অভিনব ধরন ধারণে অবাক হয়, এবং সেই জন্যেই বোধ করি পুঞ্জীভূত অভিমান দমন করেও কথা বলে, কি সেরে ফেলবো? আরে এসো না এই জানালার ধারে, চট করে মুখে পুড়ে ফেলো। কোচার তলা থেকে বার করে ছেঁড়া খবরের কাগজ আর শাল পাতায় মোড়া তরকারির ঝোল মাখা একটা চেপটে যাওয়া হাঁসের ডিম, আর একখানা ভেঙে টুকরো হওয়া ইলিশ মাছ। সুবর্ণ রাগ করতে ভুলে যায়। সুবর্ণ স্তম্ভিত গলায় বলে, এর মানে? আরে বাবা, মানে পরে শোনো, করবো গল্প, আগে খেয়ে তো নাও। ছেলেপুলে কে হঠাৎ ঘরে ঢুকে পড়বে? জিনিস দুটো তোমার প্রিয় বলেই অনেক কৌশলে জড়িয়ে নিয়ে এলাম। আমার প্রিয় বলে? আমার প্রিয়? সুবর্ণর মুখে একটা অলৌকিক রহস্যময় হাসি ফুটে ওঠে। সুবর্ণ সেই হাসির মধ্যে থেকে যেন স্বপ্নাচ্ছন্নের গলায় বলে, কে বললো জিনিস দুটো আমার প্রিয়? কে বললে? তার রহস্যের হাসি প্রবোধেরও মুখে ফুটে ওঠে। সেও বেশ একটু কৌতুকের গলায় বলে, না বললে বোঝা যায় না। আমি না হয় তোমার দু চক্ষের বিষ, তুমি তো আমার। ধরো ধরো, গেল আমার কোচা ফোচা, তেলে ঝুলে একসা। সুবর্ণ কিন্তু স্বামীর এই বিব্রত ভাবকে উপেক্ষা করেই বসে থাকে এবং স্থির গলায় বলে, কিন্তু বাহাদুরি নেওয়াটা আর হলো না তোমার। দুটোর একটাও খায় না আমি। খাও না তুমি দুটোর একটাও? প্রবোধের গলায় ক্রুদ্ধ অবিশ্বাসের সুর ফুটে ওঠে। বাস্তবিকই অনেক কসরত করে আনতে হয়েছে তাকে অকিঞ্চিতকর জিনিস দুটো। এনেছে নেহাতি প্রাণের টানে, স্বাদ জেগেছিল, এনেই সুবর্ণর মুখে পুড়ে দিয়ে হাসাহাসি করে পূর্ব অপরাধের পাষাণ ভারটা সরিয়ে ফেলবে। কিন্তু মেয়ে মানুষটি নিজেই যেন কাঠ পাথর, এগিয়ে এলো না, দেখলো না, আবার মিছে কথা বলছে খায় না। আর কিছু নয়, পোষা রাগ, আচমকা নিয়ে চলে আসার রাগটি পুষে রেখেছেন। তাই স্বামীর এই বেপট অবস্থা দেখেও মমতা নেই একটু। তাই তারও গলায় ভালোবাসার সুর মুছে গিয়ে ক্রুদ্ধ সুর ফোটে। খাও না, ডাহা একটা মিথ্যে কথা বললে। সুবর্ণ খুব শান্ত গলায় বলে, মিথ্যে কথা বলতে যাব কেন শুধু শুধু?
আর মিথ্যে কথা বলা আমার স্বভাব কি তা ভালোই জানো তুমি। ইলিশ মাছে আমার কাটার ভয়, সে কথা বাড়ির সবাই জানে। ওহ, সবাই জানে, শুধু আমি শালা? তা এটাতে তো আর কাটা নেই, এটা কি দোষ করলো? ওতে আমার কেমন গন্ধ লাগে, তাছাড়া যে জিনিস রান্নাঘরে ঢোকে না তা খেতে আমার রুচি হয় না। তথাপি প্রবোধের এসব কথা বিশ্বাস হয় না। নিত্য এসব এত উৎসাহ করে আনায় সুবর্ণ, এমনি নাকি? বলেও বসে সে কথা। রুচি নেই বললেই হলো? বাঙালকে আর হাইকোর্ট দেখিও না মেজো বউ। 12 মাস এত আহ্লাদ করে আনছো, রাঁধছো, আর নিজে খাও না? তা তো নয়, আমার আনা জিনিস খাবে না তাই বলো। সুবর্ণ ওর অভিমান ক্ষুব্ধ মুখের দিকে তাকিয়ে দেখে। সুবর্ণ ওর স্বামীর অভিমানের কারণটার দিকে তাকিয়ে দেখে। চেপটে যাওয়া আর ভেঙে যাওয়া খাদ্যবস্তু দুটো যেন সুবর্ণর দিকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকায়। তবু সুবর্ণ নরম গলায় বলে, ও কথা বলছো কেন? তোমার আনা জিনিস খাবো না এমন অহংকারের কথা বলবোই বা কি করে? আমি তো পাগল নই, সত্যিই আমি ওসব খাই না। ইচ্ছে হয়তো জিজ্ঞেস করে দেখো দিদিকে। এবার হয়তো বিশ্বাস হয় প্রবোধের। আর হয়তো এই আশাভঙ্গে হঠাৎই তার চোখে জল এসে যায়, নিজেকে ভারী অপমানিত লাগে। অতএব আক্রোশটা গিয়ে পড়ে হাতের জিনিস দুটোর ওপর। চুলোয় যাক তবে, ফেলে দিই গে রাস্তায় বলে দ্রুত পদে চলে যায় ঘর থেকে। বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে হয় না আর। বইপত্তরগুলো সাবধানে চৌকির তলায় ঠেলে দিয়ে হাঁটুর ওপর মুখ রেখে বসে থাকে সুবর্ণ। আর মনে মনে তার বিধাতাকে প্রশ্ন করে, আমার দাম কষতে একটা কানাকড়ি ছাড়া কি আর কিছুই জোটেনি তোমার ঠাকুর?